প্রবল গতিতে উড়িষ্যায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত, দীঘা সহ কয়েকটি স্থানে জলোচ্ছ্বাস, কলকাতাতেও জলাবদ্ধতা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৫ লাখ, ভারতে একদিনে ৪,০০০-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত ২ লাখ। এবং ইসরায়েল গেলেই পেতে হবে শাস্তি, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, ইসরায়েল ইস্যুতে অবস্থান পাল্টায়নি বাংলাদেশ। আন্তর্জাতিক খবরের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর জানিয়ে দিচ্ছি পুরো খবর। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। আগামী ৩ ঘণ্টা ধরে ইয়াসের তাণ্ডব চালানোর কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দুপুরের দিকে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপর দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৯:৩০টার দিকে ভারতের ওড়িশার দক্ষিণ বালেশ্বরে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ঘণ্টায় গতিবেগ ছিল ১৫৫ কিলোমিটার। ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, বাঁধ ভেঙেছে ৬৬টি এলাকায়। তবে ওড়িশার দক্ষিণ বালেশ্বরে আছড়ে পড়ায় কিছুটা রক্ষা পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর। প্লাবিত হয়েছে পর্যটন কেন্দ্রগুলো, লণ্ডভণ্ড ২০,০০০-এর বেশি গ্রাম। পূর্ণিমা, সেই সাথে ইয়াসের প্রভাবে প্লাবিত হয়েছে সমুদ্র ও নদী তীরবর্তী সব এলাকা। ১০টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কলকাতার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইয়াসের প্রভাবে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। জলোচ্ছ্বাসে দীঘা সহ অনেক এলাকার লোকালয়ে পানি ঢুকে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের প্রায় ১৫ লাখ মানুষকে। খোলা হয়েছে ৪,০০০ ত্রাণ কেন্দ্র। মোতায়েন করা হয়েছে কয়েক লাখ স্বেচ্ছাসেবী। প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর শতাধিক টিম। ত্রাণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার উপকূলের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। গতকাল থেকেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়। মাছ ধরা বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয় জেলেদের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, ঝড়ের অবস্থা একটু আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই যে এখন আসলে কি পরিস্থিতি রয়েছে, ঝড় কোথায় কিভাবে আঘাত এনেছে এখন পর্যন্ত, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বড় প্লাবনের আশঙ্কার কথা বলেছেন মমতা ব্যানার্জি। একটু বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনাকে সবার আগে দরকার যেটা আবহাওয়া দপ্তরের তথ্য সেটা তুলে ধরছি। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ঝড় যে জায়গায় আছড়ে পড়েছে, ইয়াস যেখানে আছড়ে পড়েছে সেই জায়গাটি কলকাতা থেকে ২০০ কিলোমিটারের বেশি দূরত্ব এবং বাংলাদেশ থেকে আরো একটু বেশি দূরত্ব হওয়াতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ঘটনাচক্রে রক্ষা পেয়েছে। এই রক্ষা পাওয়াটার অর্থ এই নয় যে এখানে কোনো ঝড় হবে না বা বৃষ্টি হবে না, তা নয়, কিন্তু যে প্রকোপটা দেখা গেছে আজ উড়িষ্যায় এবং এই মুহূর্তে চলছে, পরবর্তীকালে যে প্রভাবটা দেখা যায় সেটা কিন্তু থাকবে এবং এরপর এই অভিমুখ যত সময় যাবে সেটা কিন্তু শক্তি হারাবে এবং শক্তি হারানোর সময় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের মতে, গবেষকরা যেটা জানাচ্ছেন, ৯ থেকে ১৬ ঘন্টা লাগবে সম্পূর্ণ শক্তির হ্রাস হতে। এই সময় কিন্তু এই ঝড় উড়িষ্যা থেকে সরে এসে সেটা ঝাড়খণ্ডের দিকে মুখ দেবে এবং ঝাড়খণ্ডের দিকে গতি নেওয়ার সময় সেটা কিন্তু পশ্চিমবাংলার যেগুলো দক্ষিণবঙ্গের জেলা এবং সমস্ত উপকূলবর্তী এক অংশের জেলা সেগুলোর উপর দিয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয়বার সেই সব জায়গায় নতুন করে আবার
ঝড় এবং অতি বৃষ্টির একটা বড় সম্ভাবনায় থাকছে। ফলে সরকারিভাবে যেটা বলা হচ্ছে যে 48 ঘন্টা এখনো বিপদ সীমার মধ্যেই আছে পশ্চিমবাংলা, এখন সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইতিমধ্যে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন তথ্য উঠে আসছে, মুখ্যমন্ত্রীও কখনো বিভিন্ন রকমের সংখ্যা দিচ্ছেন, যেটা কিন্তু বাস্তব ঘটনা হলো যে এই মুহূর্তে গোটা রাজ্য কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মৌখিক সূত্র ধরে বিভিন্ন রকমের সংখ্যা চলে আসছে এবং বিভিন্ন রকমের যেটা জানা যাচ্ছে যে অসংখ্য মানুষ দুর্গত। এটা হচ্ছে বাস্তব তথ্য এবং তার মধ্যে সব থেকে যেটা শোচনীয় হচ্ছে গরিবের ঘর হারানো। অসংখ্য মানুষ যাদের এই মুহূর্তে আশ্রয়স্থল ছিল মাটির বাড়ি বা টিনের চালার বাড়ি, সেগুলো আর নেই। ঠিক এইগুলো যেমন গরিবের অসহায় মানুষের অবস্থা, তাদের হয়তো কোনো রকম আশ্রয়স্থলে রাখা হবে, কিন্তু 4তলা বা 5তলা বাড়ির যে হোটেলটা ছিল বা বড় ফ্ল্যাট ছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে কার্যত ধ্বংস হয়ে গেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। যে হোটেল সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আসলে দুর্যোগ মোকাবেলায় সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ত্রাণ তৎপরতা এবং সার্বিক যে ব্যবস্থাপনা, সেটি তারা কিভাবে কি করবেন? কতটুকু ব্যবস্থাপনা আপনি দেখেছেন? সরকারের মধ্যে থেকে যতটুকু করা যায় সে তারা প্রকৃতির এই রোষের সঙ্গে তারা একটা অংশ করছে, কিন্তু সম্পূর্ণ 100-তে 100 কেউ কখনোই যে পায় না এবং সেই রকম পরিকাঠামো যেহেতু নেই, বিভিন্ন জায়গায় যথেষ্টই বিচ্ছিন্ন, সেখানে সুতরাং এক মুহূর্তের মধ্যে ত্রাণ পৌঁছানো যথেষ্টই কষ্টকর। এর বাইরে আছে সমুদ্র লাগোয়া সাগর দ্বীপের বিভিন্ন অঞ্চল, যেগুলো সুন্দরবনের গহন এলাকার মধ্যে আছে। সেই সব এলাকায় কিছু জায়গায় উদ্ধারকারী দল গতকাল পৌঁছেছে এবং বহু এলাকায় পৌঁছতেই পারেনি, কারণ তারা এতটাই দুর্গম এলাকায় থাকে। সেই সব এলাকার কি খবর, কোনো ওয়্যারলেস মাধ্যম সেই সব যে সূত্র পাওয়া সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। হয়তো এই দুর্যোগটা কাটলে পরে সেখানকার আসল তথ্য এবং ছবি উঠে আসবে, কিন্তু এখনো পর্যন্ত বহু জায়গা যেহেতু বিচ্ছিন্ন, ফলে সেইখানে ত্রাণ পাঠানো বা সাময়িক চেষ্টা করা হলেও ঝড় যেহেতু চলছে, ফলে এই মুহূর্তে সেখানে ত্রিপল বা শুকনো খাবার নিয়ে পৌঁছানো একটা সংকটজনক অবস্থা। যদিও নৌসেনা এবং বায়ুসেনা তৈরি আছে, বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর যদি সরকারের গোচরে আসে, মুহূর্তের মধ্যে তারা ব্যবস্থা নেবে, সেই পরিকাঠামো তৈরি করা আছে পশ্চিমবঙ্গে। জয়দীপ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশের কোন নাগরিক ইসরায়েল গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ায় বাংলাদেশের মানুষ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির রাষ্ট্রদূত। যতদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসাবে বাংলাদেশ স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ আশা করে ইসরায়েল অতি দ্রুত এ সমস্যার সমাধান করবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না, দেশ হিসাবে স্বীকার করি না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ উঠে গেলেও দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশিদের জন্য এখনও ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এরপরও কেউ গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যভাবে যদি কেউ যায়, আমাদের আইনে তার পানিশমেন্ট হবে, হবে। আপনার ইতিহাস আপনি জানা আছে যে এক ভদ্রলোক এখান থেকে আপনার প্যালেস্টাইনের ইসরায়েলে এক ভদ্রলোক যেতে চাইছিলেন, উনি বোধহয় গিয়েছিলেন, সামথিং লাইক এয়ারপোর্টে ওনাকে অ্যারেস্ট করা হয়, পরে ওনার জেলও হয় কয়েক বছর। এ সময় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বলেন, গাজায় হামলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্টকে ফোন করেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন, তা কখনোই ভোলার নয়। আমি দেখেছি এদেশের মানুষ কিভাবে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। সেটা হচ্ছে নানাভাবে। অনেকে চিকিৎসা সামগ্রী, নগদ অর্থ পাঠিয়েছে, যা আমাদের অভিভূত করেছে। বাংলাদেশের মানুষের এমন আন্তরিকতা, সহমর্মিতা কখনোই ভোলার নয়। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, তার দেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ তাদের সাথেই আছে।
হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনার সংক্রমণ শনাক্তের 17 মাসে মৃত্যুর সংখ্যা 35 লাখ ছাড়িয়েছে। গেল একদিনেই প্রাণ গেছে 11,700 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 5,09,000। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 16,85,00,000-এর বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন 15 কোটি। ভারতে করোনায় একদিনে মারা গেছে 4,172 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 2 লাখ। এদিকে আগামী বছর থেকে মার্কিন প্রতিষ্ঠান মডার্না ভারতে টিকা সরবরাহ করবে। এছাড়া শর্ত সাপেক্ষে ভারতকে 5 কোটি ডোজ টিকা দিতে প্রস্তুত ফাইজারও। ভারতের গ্রামাঞ্চলেও করোনা সংক্রমণের হার বাড়ছে। চিকিৎসা সেবার অপ্রতুল্যতায় পোহাতে হচ্ছে ভোগান্তি। এদিকে গেল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 2,200 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে 75,000। অন্যদিকে আর্জেন্টিনায় লকডাউনে আর্থিক সহ নানা সংকটে পড়ায় বিক্ষোভ করেছেন সাধারণ নাগরিকেরা। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে আসেন তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়ায় বেড়েছে করোনার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 জুন পর্যন্ত চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে কানাডায় করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিতে সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। করোনা সংক্রমণের আশঙ্কায় অনেকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে না যাওয়ায় নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এদিকে দক্ষিণ কোরিয়ায় যারা টিকার 1 ডোজও গ্রহণ করবে তাদের জন্য মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিচ্ছে সরকার। জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংকটে হাঁপিয়ে উঠেছে নেপাল। সংকট কাটাতে পর্বত আরোহীদের ব্যবহৃত খালি সিলিন্ডার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। চলতি পর্বত আরোহণ মৌসুমে অন্তত 3,500 অক্সিজেন সিলিন্ডার বহন করেছেন পর্বত আরোহী এবং শেরপারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল নেপাল। ভারতের প্রতিবেশী দেশ নেপালে কোভিড-19 রোগীর সংখ্যা 1 মাসের ব্যবধানে 30 গুণ বেড়েছে। অক্সিজেনের অভাবে নতুন রোগী ভর্তি করছে না রাজধানী কাঠমান্ডুর হাসপাতালগুলো। জরুরি চিকিৎসা সামগ্রীর পাশাপাশি দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতিও। এমন পরিস্থিতিতে পর্বতারোহী এবং তাদের পথ প্রদর্শক শেরপাদের কাছে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো ফেলে না দিয়ে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে নেপাল। দি নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, এপ্রিল-মে মাসে হিমালয়ের 16টি শৃঙ্গ অভিযানের জন্য মোট 700 অভিযাত্রীকে অনুমতি দিয়েছে নেপাল সরকার। তার মধ্যে 408 জনকে মাউন্ট এভারেস্ট অভিযানের অনুমতি দেওয়া হয়েছে। এই মৌসুমে পর্বতারোহীরা 3,500 সিলিন্ডার সঙ্গে নিয়ে গেছেন। পরিস্থিতি সামলাতে চীনের কাছ থেকে 20,000 অক্সিজেন সিলিন্ডার চেয়েছে নেপাল সরকার। অ্যাকশন এইড নেপালের তথ্য অনুযায়ী দেশটির 3 কোটি মানুষের জন্য মাত্র 1,600টি আইসিইউ আছে। ভেন্টিলেটর আছে 600-র কম। 1 লাখ লোকের বিপরীতে চিকিৎসক মাত্র 0.7 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত সরকারের জারি করা নতুন ডিজিটাল বিধিনিষেধের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল হোয়াটসঅ্যাপ। তাদের দাবি, নতুন এই নিয়মের আওতায় পড়লে গ্রাহকদের গোপনীয়তা রক্ষা হবে না। সংস্থার দাবি, মেসেজিং অ্যাপে চ্যাট ট্রেস করার অর্থ হল প্রত্যেকের হোয়াটসঅ্যাপে সেন্ড করা প্রতিটি মেসেজে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রাখতে বলার সমান। এটি করলে এন্ড টু এন্ড এনক্রিপশন বলে আর কিছু থাকবে না, ফলে জনসাধারণের গোপনীয়তার অধিকার বিঘ্নিত হবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার সমাধানে ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। জেরুজালেমে আবারও কনস্যুলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই কথা জানিয়েছেন রামাল্লায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পদক্ষেপ। আঞ্চলিক সফরে এসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিনকেন। গাজা পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাস মানবিক ত্রাণ থেকে যাতে লাভবান হতে না পারে তাও নিশ্চিত করবে তার দেশ। ব্লিনকেন সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হুঁশিয়ার করেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব আরও কঠোর হবে। মার্কিন পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে।
এদিন প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফ্লয়েডের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। তবে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ফ্লয়েডের বোন বৈঠকে অংশ নেননি। বাইডেন এক বিবৃতিতে বলেছেন, প্রকৃত পরিবর্তন আনতে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা যদি তাদের শপথ ভঙ্গ করেন তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে মিনিয়াপলিস, মিনেসোটা, লস অ্যাঞ্জেলেস সহ বেশ কয়েকটি শহরে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ফ্লয়েডের স্মরণে নিউ ইয়র্ক সিটিতে মেয়র বিল ডি ব্লাসিও সহ নাগরিকরা টানা 9 মিনিট 29 সেকেন্ড নীরবতা পালন করেন। ইসলাম নিয়ে কটূক্তির জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের তৈরি করা প্রতিবেদনের জন্য সাক্ষাৎকারে নিজের অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। ওই প্রতিবেদনে জনসনের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ সহ বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। কনজারভেটিভ পার্টি কিভাবে বৈষম্য এবং অভিযোগ মোকাবিলা করে তা নিয়ে সমালোচনার জবাবে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে সাক্ষাৎকার দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 2018 সালে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে মুসলিম নারীদের বোরকাকে চিঠির বাক্স এবং ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেন তিনি। পূর্ব পশ্চিম শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি। প্রবল গতিতে ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত, দীঘা সহ কয়েকটি স্থানে জলোচ্ছ্বাস, কলকাতাতেও জলাবদ্ধতা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 35 লাখ। ভারতে একদিনে 4,000-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত 2 লাখ। এবং ইসরায়েল গেলেই পেতে হবে শাস্তি, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েল ইস্যুতে অবস্থান পাল্টায়নি বাংলাদেশ। ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সব শেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।